सुख करता दुख हरता वार्ता विघ्नाची नुरवी पुरवी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर ओटी शेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव जय देव. রচিত এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা স্বাধীনতা আজ খেলার পুতুল, স্বাধীনতা আজ খেলার পুতুল। ওম পুরালবদনং ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দপ্পিনাং দিব্যাং মন্ডুমালা বিভূষিতাং ভক্তধীন শিরক খড়গ আমর্থ করমুজাং অভয়াং বরদ চৈব দক্ষিণার্ধ পাণিকাং মহাবেগ প্রভাং তথা চৈব দিগম্বরীং পঞ্চাবসক্ত মুণ্ডালী কালগভীর রক্তচর্চিতাং বর্ণবাতং সদানীকা ভাবযুগম ভয়ানকাং হরৎপুষ্টং করলক্ষং বীরলিপ্তবয়োধরাং ভাবানাং করগঙ্গাদৈ কৃতকঞ্চহসন্মুখীং চিকিৎসায়া করদ রক্তধারা বিস্ফুরিতরাং ওররামং মহারুদ্রিং সসনারায় বাসিনীং বার্লাকমণ্ডললোচনতরিত্রাং জলপুরাং লক্ষ্মীলবেবী মুক্তালম্বিকচোষবাং ভাবরূপ মহাদেব হৃদয় পরিসংস্থিতাং শিবামি গণনাভাবিষ্ট গদুর্দিক্সমন্বিতাং মহাকালের ধামাং দেবারি করুকারুকাং রূকা প্রসন্নবদনাং শিরারাং সুরবা। वन्दे मातरं वन्दे मातरं वन्दे मातरं वन्दे मातरं सुजलं सुफलं मलयज शीतलं शस्यश्यामलं मातरं सुजलं सुफलं मलयज शीतलं शस्यश्यामलं मातरं
স্বাধীনতা দিবস পালন আনন্দ উৎসব করে নাচ গান শেষ করে ছাত্র ছাত্রীরা ফিরে চলেছে নিজেদের ঘরে। এবার তো শুরু হবে আসল স্বাধীনতা দিবস পালন উৎসব। আর সেই শুভ কর্মটি করার জন্য আইলা বেগে ঝড়ে ছুটে আসছে দেশ বর্ণ সমাজ সেবক শ্যাম সুন্দর সামন্ত কীর্তিমান পুত্র অগ্নিক সামন্ত। আমি এখন ভেবে দেখো বড়দা, এত বড় কঠিন কাজটা করা কি ঠিক হবে? কঠিন সহজ ভালো মন্দ ন্যায় অন্যায় এগুলো বিচার করে কাজ করে এদেশের মধ্য মানুষ তোর মতো গরিব আর আমার মতো ধৈর্য নয়। কারণ কি বড়দা? অন্যায় অধর্ম পাপের চাপে তুই হারিয়ে গেলেও কেউ খুঁজবে না, আর মারা গেলেও কেউ কাঁদবে না। আর আমার ক্ষেত্রে এগুলো তো রাশি রাশি টাকার চাপে ধ্বংস হয়ে যাবে, আর তখন আমি হয়ে যাব সমাজ বিরোধী থেকে সমাজ সেবক ভগবান। তাই বলে এত ছেলে মেয়েদের মাঝে একটা ছাত্রীকে ধর্ষণ করে সমান করলে হবে। ওই স্বাধীনতা দিবসে ওরা ঘটা করে জাতীয় পতাকা তুললেও আজ ওরা অপরাধী। এটা কোনো লয় বা বড় বাড়ি লয় বড়দা, এটা একটা রানিং স্কুল। আরে সেই জন্যই তো যা করা এখানে করব, কারণ আরে এদেশে স্কুলগুলোতে পড়াশোনার চেয়ে অকর্ম হয় বেশি, আর আমি তো যাচ্ছি সুকর্ম করতে। সুকর্মই বটে। আরে লোকাই, ওই চুমকির মতো একটা সাধারণ মেয়ে আমার মতো এক অসাধারণ মেয়ে মানুষের প্রশ্ন পাবে, এর চেয়ে পরম সৌভাগ্য ওর মতো জীবনে আর কি হতে পারে? জীবনে এমন বহু অন্যায় কাজ করেছি, কিন্তু আজ কেন জানি না ভয় আমার হাত পা থরথর করে। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমি পড়াশোনায় একটু কমজোরি ছিলাম বটে, কিন্তু ভুলিনি সেই কবিগুরু রবি ঠাকুরের সেই অমর বাণী, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাই আমার লক্ষ্য পূরণে আমি একলাই চললাম। বড়দা, পিছু ডেকে অশুভ পথকে পিছল করে দিস না। ওই চুমকির রূপের পরশা উক্ত যৌবন আমার হাসপাইতে ডাকছে, আর ওই আকর্ষণে আমার সর্বাঙ্গ কামনার আগুন দাউ দাউ করে চলছে। যতক্ষণ না আমার সেই তপ্ত শরীর তার শরীরের সাথে মিলিয়ে দিতে না পারি, ততক্ষণ শান্ত হবে না আমার এই কামনার দাহ। চলে যাচ্ছে সররিপু তীব্র আকর্ষণকে আমি আর দমন করতে পারছি না। চুমকি চুমকি আমার কামনা রানী, আমি আসছি সুন্দরী, আমি আসছি, আমি আসছি। বড়দার অনেক পাপ কাজে সাক্ষী আমি, কিন্তু আজ জানি না কেন মনটা আমার আনচান করছে কেন। তবে কি কোনো বিপদ? না না, কোনো বিপদ নেই। বড়দা হলে এই যুগে চরিত্রহীন ভগবান। আসি পাতার হাত যখন আমার মাথায় আছে, তোর কোনো ভয় নেই, ভয় থাকতে পারে না। না না না, এই তোরা চলে যাস না, শিখা একটু দাঁড়া, আমি 10 মিনিটের মধ্যে ড্রেসটা চেঞ্জ করে এক্ষুনি আসছি রে। আজ আমার কি আনন্দ হচ্ছে, আজ আমার নাচ গান দেখে মাস্টারমশাইরা ভীষণ ভীষণ খুশি হয়ে গেছেন। হ্যাঁ, এই ছাত্রছাত্রীদের শুভেচ্ছা মাস্টারমশাইদের আশীর্বাদে জোয়ারে আমাকে যেন আনন্দ লোকে ভাসিয়ে দিয়ে যাচ্ছে, আনন্দ লোকে। সেই জোয়ারে ভাটা যেন না পড়ে তার জন্য আমি শুভেচ্ছা ডালি নিয়ে এসেছি। ডার্লিং, আপনি আমার ঘরে ঢুকলেন, প্রবেশ করলেন কেমন করে? এরপরেও যদি আমাকে ওই তোমার কেন উত্তর দিতে হয়, তাহলে তো আমার
বাঁচাচ্ছে মোরাই ফলে। আপনি মরলেন কি বাঁচলেন তা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু আপনার উইদাউট পারমিশনে আপনি এখানে প্রবেশ করলেন কেন? তোমার গায়ে হাত দিলে যার কোনো পারমিশন নেবে না, সে তোমার ঘরে ঢুকতে পারমিশন নেবে, এটা তুই ভাবলে কি? Shut up, rascal! এক্ষুনি এখান থেকে চলে যান, নইলে আমি চিৎকার করে সমস্ত ছাত্র ছাত্রীদের আর মাস্টার মশাইদের সামনে, সকলের সামনে আপনাকে আমি চূড়ান্ত অপমান করবো। ওই অপমান ও সম্মানে ভয় বন্ধ করে না সুন্দরী। এই দেশের বিখ্যাত সমাজ সেবক ওই শ্যামসুন্দর সামন্তর ছেলে আমি, সাগনিক সামন্ত। অন্যায়, অবিচার, অত্যাচার আমার পেশা। আর তোমার মতো ওই সুন্দরী নারীদের রূপ যৌবন, ওই মাখনের মতো নরম তুলতুলে শরীর নিয়ে খেলা করা আমার নেশা। না না, Yes! আমার সেই নেশার পেশার বাধা হয়ে দাঁড়ানোর সাধ্য এই সমাজের কারণে তাই আমার হাত থেকে তোমার মরণকে বাঁচাতে কেউ এগিয়ে আসবে না। হাতটা ছেড়ে দিন। ছেড়ে দিন, বলছি না, আমি চিৎকার করে লোক ডাকবো। ছেড়ে দিন আমার হাতটা, বলছি। চুপ! ওই চিৎকারটা আমার সহ্য হয় না শোনা, কারণ শত চিৎকার হাজার প্রতিবাদও কেউ কোনোদিন আমার লক্ষ্য করতে পারেনি। তোমার মতো সুন্দরীরা আমার হাত থেকে কেউ রেহাই পায়নি, আর তুমিও পাবে না। আই তোমার চেপে গেছে, ডাঙ্গায় তুলে কোনো লাভ নেই। কি বলছিস তুই? ঠিক আছে বলছি, হেডমাস্টার মশাই এইদিকে আসছে। শুধু হেডমাস্টার কেন, স্বয়ং ভগবান আজ আমায় নিরস্ত করতে পারে না। ও আমার দেহে মনে যে কামনার আগুন জ্বালিয়েছে, সেই কামনার আগুনেই তুই এখানে মরণ চিৎকার করে শয়তান। আমি চললাম। আমাকে আঘাত করে আজ পর্যন্ত কেউ রেহাই পায় না, আর তুইও পাবি না। আমি সহ্য করবো না, তোকে যখন আমি পাইনি তখন এই পৃথিবীর অন্য কেউ তোকে পাবে না। কিন্তু আমি যাবো না, যাবো না। আমি তো কিছু করিনি মাস্টার মশাই, যা করেছে এই বাচ্চাদের খেলনা নামক ছোড়াটা, তাই বাচ্চা হাতে তুলে দিলাম। আর তাছাড়া আপনি বয়স্ক মানুষ, এইসব ছেলের কাছে খাগান টোকানা দেখবেন কেন? আমি এক্ষুনি পুলিশের কাছে। মাস্টার মশাই, আপনি কিচ্ছু দেখেননি, কিচ্ছু শোনেননি, জানেন না। স্যার, আপনি ওই শয়তানটাকে ছাড়বেন না স্যার। ওকে আপনি চরম শাস্তি দেবেন, যাতে আমার মতো কোনো মেয়েকে চুমকি সাগনি, তোমাকে আমি ছাড়বো না শয়তান। এক্ষুনি আমি পুলিশকে। চুপ করুন! এত লেখাপড়া এ কথা কেন বুঝেন না যে মাস্টার মশাই, এটা ঘোর কলিযুগ। এই যুগে অন্যায়, অত্যাচার, পাপ আর পাপী হবে। আসো, আর শোষিত হবে সত্য নেই ধর্ম, মানুষের প্রাণ। যে অন্যায় অপরাধ তুমি করেছো, আমার বাবার টাকার বান্ডিলেই ওই সত্যের সুবাসকে চাপা দিয়ে মিথ্যার দুর্গন্ধকে সুগন্ধ হিসাবে ভরিয়ে দেব ওই আকাশ বাতাস। আপনি অনর্থ, এর মধ্যে মাথা গলিয়ে মৃত্যুকে চাপা পড়ে লাভ কি? কারণ সত্য নেই ধর্ম আজও বেঁচে আছে, নইলে আকাশে উঠতো না চন্দ্র সূর্য, সমুদ্রে হতো না জোয়ার ভাটা, বন্ধ হয়ে যাবে এদেশের বাতাসের গতি, এদেশের আইন আদালত। আছে, সব আছে মাস্টার মশাই, কিন্তু জানেন তো
ওই আদালতের আইন থাকে দুশোকে কালো কাপড়ে বাঁধা, তাই তো সে দেখতে পায়নি আমাদের মতো মানুষের অপরাধ। এ দেশের আইন ও প্রশাসন লক্ষ কোটি টাকা তারে নাচতে নাচতে হয়ে গেছে অন্ধ কালা। তাই বলছিলাম মাস্টারমশাই, তোমার কোনো কথাই আমি শুনবো না। এই মহাপাপের সাজা তোমায় পেতেই হবে। তাই আমি এখনই থানায় গিয়ে পুলিশের কাছে। যাবেন যাবেন, নিশ্চয় যাবেন। আপনি মাস্টারমশাই, আমি আপনার ছাত্র, আপনি আমার শিক্ষাগুরু পিতৃতুল্য। আপনার এমন একটা সুকর্মে আমি কি বাধা দিতে পারি? তাই বলছিলাম লোখাই, ওই মাস্টারমশাই মেয়ে কি যেন নাম, ওই অর্পিতা। হ্যাঁ বর্দা। নামটা যেমন সুন্দর, দেখতেও তেমনি সুন্দরী। দুধে আলতা, গায়ে গোলার রং, নধর কান্তি, শরীরটা যেন কারো কোনো পুরুষের বুকে কামনার আগুন জ্বেলে দেয়। ঠিকই আছে বর্দা, কিন্তু তার এত খবর নিয়ে আমাদের কি? আরে আছে আছে, শোন, ওই মাস্টার মশাই মেয়ে মানে অর্পিতা আর কি কখন কোটার সময় কলেজ যায় আর কখন কোটার সময় বাড়ি ফিরে তুই জানিস? হ্যাঁ জানি বর্দা, সকাল 8:20 বাসে স্কুলে যায় আর বাড়ি ফিরে বিকেল 3:05 বাসে। বিকেল দিকটা বাস স্ট্যান্ডে নির্জন থাকে, পাশে কয়েকটা বড় বাড়ি আছে, তাই ঠিক সময়ে ঠিক কাজটা করতে পারবি। সাগনি, এ তুমি কি বলছো বাবা? আমার মেয়ে তো তোমার কোনো ক্ষতি করেনি। আমিও তো আপনার কোনো ক্ষতি করিনি মাস্টার মশাই, তবু আপনি আমাকে জেলে পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছেন। তাছাড়া বাবা ঋণ করলে ছেলে মেয়েকে তো শোধ করতে হয় মাস্টার মশাই। সাগনি, তাই আপনার ওই সততা ন্যায় নিষ্ঠাকে সম্মান জানাতে পুরস্কার হিসাবে আপনার বাড়িতে পাঠিয়ে দেব আপনার সুন্দরী সরসী কন্যা ধর্ষিতা লাশ। না না, আমি করজোড়ে তোমার কাছে মিনতি করছি বাবা, আমার এত বড় সর্বনাশ তুমি করো না। কাঁদবেন না, হ্যাঁ কাঁদবেন না মাস্টার মশাই, আমি আবার কারো চোখের জল সহ্য করতে পারি না। তাছাড়া জানেন তো, সত্য নেই ধর্মের পথ বড়ই বেদনাদায়ক। মহারাজা হরিশ্চন্দ্র দাতা কর্ণের শেষ পরিণতি নিশ্চয় আপনার অজানা নয় মাস্টার মশাই। সাগনি, সাগনি, আমি তোমার হাতে ধরে প্রয়োজন হলে তোমার পায়ে পড়ে অনুরোধ করছি বাবা, তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি শুধু আমার মেয়েকে কিংবা আমার সংসারের কোনো ক্ষতি করো না বাবা। তুমি আমাদের বাঁচতে দাও বাবা, বাঁচতে দাও। এই জন্যে গায়ের লোকে বলে ভাই হবে তবু মাকে কষ্ট দেবে। উঠুন উঠুন মাস্টার মশাই, উঠুন। এবার শুনুন, আপনার মধ্যে থাকা সত্য ন্যায় ধর্মকে আপাতত বালিশ চাপা দিন। আর মনে রাখুন, আজকের ঘটনা আপনি কিচ্ছু দেখেননি, শোনেননি, জানেন না। শিক্ষার বড়াই করতে গিয়ে ওই বাক স্বাধীনতা, ভাষার স্বাধীনতা, সত্য নেই সে স্বাধীনতার জন্য লড়াই করে কোনো লাভ হবে না। আপনাদের ওইসব স্বাধীনতাগুলো আমাদের কোটি কোটি টাকার লোকারে বন্দি, তাই আপনারা আমাদের খেলার পুতুল। আমরা যেমন নাচাবো আপনারাও তেমনি নাচবেন। তাই আমার শেষ কথাটা মন দিয়ে শুনে রাখুন মাস্টার মশাই, এ দেশে আপনার মতো ওই সত্য নেই পূজারী মানুষগুলোর বেঁচে থাকা স্বাধীনতা খেলার পুতুল। রচনা কানন কুমার মাইতি, টিম ম্যানেজার জলধর ঘোষ, নির্দেশনায় উমাশঙ্কর চট্টরাজ ও সঞ্জয় ঘোষ,
প্রযোজনায় রাজীব ঘোষ ও রসিক পাল, পরিচালনায় কেঁদুয়াডিহি বড় কালী কমিটি, সুর ও ধ্বনি মা দুর্গা ড্রেস হাউস বল্লভপুর পল্টুদা, প্যান্ডেল ফাল্গুনিদা কাপিস্টা, প্রম্পট মাস্টার স্বপন ঘোষ। বিভিন্ন পুরুষ চরিত্রে যারা অভিনয় করেছেন: শ্যামসুন্দর সামন্ত, শশধর ঘোষ, সাগ্নিকের ভূমিকায় রাজীব ঘোষ, শুভময় অনুপ দত্ত, হরিপদর ভূমিকায় কাজল দত্ত, লখাই দিলীপ পাল, সত্যব্রত রায় জলধর ঘোষ, অতনুর ভূমিকায় রাজীব মাঝি, অভিমান সঞ্জয় ঘোষ, অনুরাগের ভূমিকায় অনহেলা মাঝি, ডাকবাবু উমাশঙ্কর চট্টরাজ, রাজার ভূমিকায় অভিনয় করেছেন রসিক পাল, পশুপতি রূপম কাঁজিলাল এবং বাদশার ভূমিকায় অভিনয় করেছেন কৃষ্ণ পাল। মহিলা চরিত্রে ভূমিকায় অভিনয় করেছেন যশোদার ভূমিকায় মৌসুমী, ফুলকির ভূমিকায় মিঠু, অর্পিতার ভূমিকায় রীতা চৌধুরী এবং সিমির ভূমিকায় মিস রিয়া। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ও তারামায়ের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা। স্বাধীনতা আজ খেলার পুতুল, স্বাধীনতা আজ খেলার পুতুল। কার স্বাধীনতা? কেমন স্বাধীনতা? দেখতে কেমন? কি খেত গো? এই স্বাধীনতার হাজার রঙ দেখে বঙ্গদেশে পুঁতে দিলাম আমাদের জাতীয় পতাকা। তাকেই আমি মাটিতে পুঁতে দিলাম। কারণ কারণ স্বাধীনতার বেচা নেই। মাদকদের গর্বিতে সে লোকার বন্দী, নেতা মন্ত্রীদের চাপে দম্ভে লোকার বন্ধু দুর্নীতি চাপে বলে দুর্নীতি স্বাধীনতা মারা গেছে। এবার তুইও মরবি রে পাগলা, যা বাড়াবাড়ি তুই শুরু করেছিস। এই যে বাড়াবাড়ি আর কি দেখলেন ডাক্তার বাবু, দারোগা বাবু? আপনার গায়ে তো সততার চিহ্ন, অশোক স্তম্ভ, তবু যদি সত্যি কথা হলো গায়ে লাগে। পাগলা, আমি পাগল নই, আমি সত্য নেই, ধর্মের বাহক ডাকবাবু। ডাকবাবু? Yes, 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 yes. এদেশের কত লোক অন্যায় অধর্ম পাপের বোঝায় এই ঝোলাতে বয়ে বেড়াচ্ছি। যেই দিন এই ঝোলা খুলবো সেদিন বিচারে নিশ্চয় আমার ফাঁসি হবে। তা তো জানি না সরগা বাবু, কালের ভিতরে কে কখন কাকে টেনে নিয়ে যাবে। তবে এইটুকু খেয়াল রাখবেন, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িতেছে যে না সুদিতে হইবে ঋণ। তোর বিচারে একদিন আমায় সাজা পেতে হবে না তো? আর সেই সাজা মৃত্যুর বেশি হবে না তো? তার আগে, মরার আগে পাপের পরিমাণটা একটু বাড়িয়ে নি, তোকে মেরে লাশ বানিয়ে। কোথায় পাঠাবেন দারোগা বাবু, মর্গে না শ্মশানে? এ কথা বলছেন কেন? আমরা রাস্তার পাগল আর ভিক্ষারি অসহায় মানুষদের উপরে ক্ষমতা গাড়ি করছেন। মুসা মারতে কমান্ডারকে বুঝিয়ে দিচ্ছেন প্রশাসনের স্তম্ভ পুলিশ বাহিনী। মিথ্যে কথা না, মিথ্যে কথা নয়। সামান্য মোটরসাইকেল চালকদের হেনস্থ করে আপনারা ঘুষের বন্যা বয়ে দিচ্ছেন, অথচ 5 টাকার চোরকে ধরতে 50 জন পুলিশ নিয়োগ করছেন। অথচ প্রকাশ্য দিনের বেলায় লোকালয়ের মাঝে খুন করে বুক ফুলে ঘুরে বেড়াচ্ছেন। আপনারা তার টিকেও ছুতে পারছেন না। ওই একই অপরাধী আপনার বাবাও কিন্তু অপরাধী অতন বাবু। আর মানে আমার বাবা ওই স্কুলের প্রধান শিক্ষক
স্কুলের সাংস্কৃতিক চলো অনুষ্ঠানে একজন ছাত্রী নির্মমভাবে খুন হলো, অথচ তিনি কিছুই জানেন না। এ কথা আমাদের বিশ্বাস করতে হবে। এই যদি সমাজ ব্যবস্থা হয়, তাহলে তার কিছু করার নেই। আমরা যে মোট খনির কাছ থেকে মোটার টাকা ঘুষ নিয়ে নাকে কেরোসিন নিয়ে ঘুমান। বাবু, এদেশের পুলিশরা কেউ পুলিশ নয়, এদেশের পুলিশ বানিয়ে রেখেছে এদেশের নেতা মন্ত্রী সমাজ সংসারে আর দুর্নীতির চাপে। কিছুই যদি করতে না পারবেন তাহলে কেন পরিচালক খাকে উঠতে, কেন বুকে সাথে রেখেছেন সততার প্রতি কই অসত্যম্য? সে কি শুধু মোটা টাকা মাইনাস সুখে শান্তিতে লালন পালন করার জন্য? না মিস্টার অতুল রায়, আপনার তথা এই হরিদেবপুর এলাকার গ্রামবাসীর একটা মানুষের কাছে জবাব লুকিয়ে আছে। তিনি হলেন আপনার বাবা, আদর্শবাদী শিক্ষক সত্যের পূজারী সত্যপদ রায়। Yes! আমি এই হরিদেবপুর এলাকার ওসি পিপিসি পশুপতি পাল। আমার কথাই নেই কোনো ভেজাল, তাই ছাগিনীর জাল দিয়ে চুনোপুটি ধরার চেষ্টা না করে পারেন তো রাঘব বল ধরুন, তাতেই সমাজের মঙ্গল হবে। তাই সেই সমাজের মঙ্গল করতে গিয়ে সেই রাঘব বলটি হলো আপনার বাবা, আদর্শবাদী শিক্ষক সত্যের পূজারী সত্যবান রায়। না 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 না, এ হয় না, এ হতে পারে না। আজন্ম সত্য সিদ্ধ আদর্শবান শিক্ষক কখনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারে না। কিন্তু এ আমি কি শুনলাম? ডাকবাবু, ডাকবাবু, আপনার কি মনে হয় আমার বাবা কোনো অন্যায় কাজ করতে পারে, অন্যায়কে প্রশ্রয় দিতে পারে, কোনো অন্যায় আর অবিচার আর দুর্নীতিকে? তা তো জানি না বাবা, শুধু এইটুকু জানি 10 চক্রে পড়ে ভগবান অভূত হয়। আর তোমার বাবা যে সে অবস্থা হয়নি তা কেউ বলতে পারে না বাবা, তা কেউ বলতে পারে না। এমন তো হতে পারে কোন অপরাধী তোমার বাবাকে অপরাধ সাজিয়ে তাকে ঢাল হিসাবে ব্যবহার করছে। তাই যদি হয় তাহলে এখন আমি কি করব? কেমন করে রক্ষা করব ওই মিথ্যের মোড়কে ডাকা অপরাধী সাজা আমার দেবতুল্য বাবাকে? সে বড় কঠিন কাজ, কিন্তু কিন্তু এই সত্যকে সাধন করে তোমাকে প্রমাণ করে দিতে হবে যে মাস্টার মশাই নির্দোষ। তা না হলে এই নির্মম নিষ্ঠুর সমাজ রথের চাকায় নিষ্পীড়িত হয়ে যে আমার মতো অবস্থা হবে না, তা কেউ বলতে পারে না বাবা, তা কেউ বলতে পারে না। ডাকবাবু, না ডাকবাবু না, আপনার কথা আমি কিছুতেই সত্যে পরিণত হতে নেব না। জ্ঞান হওয়ার পর থেকে দেখেছি আমার ওই সত্যের প্রতীক বাবাকে, তারই আদর্শে মানুষ হয়েছি। সত্য ন্যায় ধর্মের বাণী কণ্ঠে নিয়ে গ্রামের মানুষের কাছে ধীরে ধীরে বাবা হয়ে উঠেছেন মানুষ থেকে দেবতা। আর সেই মানুষ বাবাকে দেবতার আসনে প্রতিষ্ঠা করতে কি করবি তুই? কি করার ক্ষমতা আছে তোর? গ্রামের মানুষের কাছে এক নিমেষে যে মানুষটা দেবতা থেকে দানবে পরিণত হয়েছে। অর্পিতা, হ্যাঁ, শুধু আজ নয়, একটা প্রত্যেকটা মোড়ে চায়ের দোকানে রকের আড্ডায় একটাই মুখরোচর খবর যে চুমকির মার্ডার কেসে বাবাও জড়িত আছে। মিথ্যা মিথ্যা, একথা সম্পূর্ণ মিথ্যা। সেটা তুই জানিস, আমি জানি, আমরা সারা জীবন বিশ্বাস করব, কিন্তু গ্রামের মানুষকে কেমন করে বিশ্বাস করাবি? কি দিয়ে প্রমাণ করবে, কি তথ্য দিয়ে প্রমাণ করবে যে বাবা সম্পূর্ণ নির্দোষ? জানি না রে অর্পিতা, জানি না। তবু আমার যে বাবার যে সেই যে শিক্ষার আদর্শে আমি বড় হয়েছি, মানুষ হিসাবে সমাজে মানুষ হিসাবে পরিচিত হয়েছি, সেই শিক্ষার উপর ভর করে ওই প্রকৃত খুনিকে চিহ্নিত করে আমি বাবাকে নির্দোষ প্রমাণ করে দেবো যে শয়তানের শানিত দরবারের চেয়ে শিক্ষার কলমের ধার অনেক বেশি, অনেক বেশি। জানি না, আমি জানি না দাদা কিভাবে কেমন করে বাবাকে নির্দোষ প্রমাণ করবে, কিন্তু বাবাকে তো নির্দোষ প্রমাণ করতেই হবে। তা যদি না পারি তাহলে শিক্ষা হেরে যাবে, ন্যায় নীতি নিষ্ঠা ওই ভুতুরে গড়াগড়ি খাবে, মানুষের প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে যাবে, সন্দেহ আর অবিশ্বাসে এই সংসারে আকাশ বাতাস অন্ধকারে ছেয়ে যাবে। আমি বেঁচে থাকতে তা হবে না অর্পিতা। কে আপনি? সে কি যার নামে হরিদেবপুরে মানুষ ঘুমের ঘরও চৈতন্য দেয়, সেই সাগরিক সামন্ত তুমি চেনো না? শোনা প্রয়োজন মনে করি না। আপনি আমার পথ আটকালেন কেন? পথ ছাড়ুন, আমার সময়ের দাম আছে।
আমার সময় একেবারে নিদামি নয় শোনা। তাছাড়া যার সঙ্গে দেখা করার জন্য, যার একটু পরশ পাওয়ার জন্য মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, সেই সাগ্নিক সামন্তকে তুমি কাজের অজুহাতে এড়িয়ে যাবে, আমার পৌরসত্যের এত বড় অপমান আমি তো সহ্য করবো না শোনা। আপনি কি বলতে চান? বলতে নয়, করতে করতে। কারণ মুখে বলার চেয়ে যে কোনো কাজ আমি করে দেখাতে বেশি ভালোবাসি। তাই আমার পৌরসত্যের অপমানে এক্ষুনি তোমাকে আমার তোমার ওই রূপের পাপড়িগুলোর অপরস গন্ধে আমাকে মাতাল করে তুলেছে। তাই স্থান কাল পাত্র বলে রূপ মুক্ত অঙ্গ পতঙ্গের নেই আমি তোমার রূপের আগুনে ঝাঁপ দেব। এখন তুমি হবে আমার বিকৃত কামনার মলি, আর সেটাই হবে তোমার অহংকারের যোগ্য জবাব। তুমি হয়তো জানো না সুন্দরী, ওই শয়তানের ঔরসে আমার ডাকিনীর গর্ভে জন্ম, তাই তো আমার নিঃশ্বাসে বইছে তীব্র বেগ, সারা শরীরে বইছে কামনার লাগো, রক্তে বইছে খুন, ধর্ষণ আর অত্যাচারের কলন্ত আমি শাকনিক সামন্ত। আমার নাম শুনলে মায়ের পেটের শিশু টুকরে টুকরে কেঁদে ওঠে, আর সুন্দরী মেয়েরা ঘরের কোণে অন্ধকারে মুখ লুকায়, আর আমি তাদের এইভাবে যত্ন করে কোনো কাজ করে লাভ নেই বর্দা, তাই এই মুহূর্তে ওকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? কিন্তু কেন? কারণ মাস্টার মশাই মেয়ে অর্পিতা। So what? এই শাকনিক সামন্তর কাছে মাস্টার, ডক্টর, জজ, ব্যারিস্টার, নেতা, মন্ত্রী সবার মেয়ে সমান হতে পারে, কিন্তু যার লেই ধরে বিপদ বৈতরণী পার হতে যাচ্ছ, তাকে যদি আগে মেরে ফেললে ওই ধরার জন্য লেন্সটা পাবে কোথায়? তার মানে কি বলতে চাচ্ছ? সেটা নয় পরে শুনবে। আরে তুমি এখানে দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে থাকবো তো করবোটা কি শুনি? আরে 20 ক্যারেটের মুখ থেকে ব্যাগ যেমন ছাড়াবে যা করে, তাই তুমিও তাই করবে। কিন্তু তার আগে তোমার কাছে আমি জানতে চাই, এই কথার মানে কি? তার লিয়েছে ধরে বিপদের বৈতরণী পার হবে? সে কথা উত্তর জানাচ্ছে তোমার মান সম্মানের দাম অনেক বেশি, আর সেটাই যখন বাঁচাতে পেরেছো তখন এইখান থেকে আপাতত চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। বেশ, আমি চলেই যাচ্ছি। যাবার সময় একটা কথা বলে যায় মহাপুরুষ শাকনিক সামন্ত, তোমার অত্যাচার, তোমার অন্যায়, তোমার পাপের প্রতিফলন তুমি একদিন পাবে। মনে রেখো শয়তানের বাচ্চা শয়তান, তোমারে বদিবে যে গোকুলে বাড়ি ছেসে। তাই সাবধান, খুব 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 সাবধান। চলে যাচ্ছে তখন মনের আগুনে আমার সর্বাঙ্গ চলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সামান্য একটা পাতি স্কুল মাস্টার মেয়েও আজ আমাকে সাবধান বাণী শুনিয়ে গেল, আর এর জন্য দায়ী হচ্ছে তুই যদি আমার কাছে বাধা না দিতিস। দিয়েছি তোমার মঙ্গলের জন্য। আমার মঙ্গলের জন্য? বর্দা, ওই অর্পিতাকে ধর্ষণের ভয় দেখিয়ে মাস্টার মশাইকে চুপ করে রেখেছো, তাই সে পুলিশের কাছে মুখ খুলেনি। কিন্তু আই তো তার মেয়ে যদি ধর্ষিতা হয়, তাহলে কি মাস্টার মশাই চুপ করে থাকবে? না, থাকবে না। মাস্টার মশাই নিশ্চয় সেদিনের সব ঘটনা পুলিশকে জানিয়ে থানায় ডায়েরি করবে, আর পুলিশ তদন্ত করে জানতে পারবে সেদিন যে মেয়েটিকে ছুরিতে খুন করা হয়েছিল তাতে আজ তোর হাতের ছাপ, আর তখন তুই যাবি জেলে আর আমি হয়ে যাব ধোয়া তুলসী পাতা। তার মানে সেই জন্য তুমি সেদিন আমার হাতে ছুরিটা ছুড়ে দিয়েছিলে? আরে তাতে কি হয়েছে বল? তুই জেলে গেলেও তোর বউ বাচ্চাকে তোর অভাব আমি একটুকুও বইতে দেব না।
আর তাদের আমি মহা সুখে রাখবো। আরে লাখ লাখ টাকা করে তোকে আমি জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসবো। আরে জেলে তো মাত্র কয়েকটা দিন থাকবি রে ভাই, আর কয়েকটা দিন। তোমার মনে যে এত বুদ্ধি আছে তা আমার জানা ছিল না বর্দা। কেন থাকবে না বল? তুই কি কোনদিন শুনেছিস ওই বাঘের ওরসে ঘোড়ার জন্ম হয়েছে? হয় না রে, হয় না। রক্ত কখনো বেঈমানি করে না। তাই তো অন্যায়, অত্যাচার, অবিচার ওই বলিপুত্র শয়তান সব সমুন্দর ছেলে আমি সাকরেক সামন্ত সপ্ত নরক কাঁপানো শয়তান সাকরেক সামন্ত। বিনি সস্তা পঞ্চাশি বিচিত্র ঘট্টং ধরণর মালা বিভূষণ বিপচর্ম পরিত্রাণ শুক্লমং সাতি ভৈরব অধি বিস্তারিত বন্ধন জ্ঞালালন বিভূষণ নির্মল রক্ত নয়ন নদ্য বৃত্তাদিক মুখ কাল ভৈরবায় নমঃ। কাল ভৈরবায় নমঃ। কাল ভৈরবায় নমঃ। মা, মা গো মা। কৃষ্ণকালীর অধম সন্তান আমি শ্যাম সুন্দর সামন্ত। সারা জীবন পরার্থে জীবন উৎসর্গ করে আজ আমি সর্বত্যাগী গৃহবাসী সন্ন্যাসী। আমার অসমাপ্ত কাজের দায়িত্ব আমি তুলে দিয়েছি আমার সুযোগ্য সন্তান শাকনিক সামন্তর কাঁধে। আমার বিশ্বাস শাকনিক কখনো অন্যায়, অধর্ম, পাপ কাজ করতে পারে না। আমি যে তার কানে দিয়েছি স্বামী বিবেকানন্দের সেই অমৃত বাণী, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অন্ধবিশ্বাসে খানিকটা চিটে গুড় ঢেলে দিন জামাই বাবু, তাতে আপনার সমাজ বিশ্বাস সংসার না খেলেও পিঁপড়ের দল এসে মহানন্দে খাবে। এ কথা বলছো কেন হরিদাস? তবে কি আমি কোনো ভুল করেছি? আপনার খেয়ে পড়ে তা বলি কি করে জামাই বাবু? তবে আপনার ভুলের বোঝা আমি তো কঞ্ছার, আমার 14 পুরুষও বইতে পারবে না। তার মানে তুমি আমাকে ইনডাইরেক্টলি অপমান করছো? ছি 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 ছি, ও কথা বলে আমায় লজ্জা দেবেন না জামাই বাবু। আমি শুধু বলতে চাই, এই যে আপনি এত মিথ্যে কথা বলেন। মিথ্যে কথা আমি বলেছি? কবে, কখন, আরে কোথায়? আপনার প্রশ্নের রেলগাড়িটা একটু থামান জামাই বাবু। আপনি বারবার বলেছেন ছোটবেলায় আপনার বাবা মা দুজনাই একসাথে মারা গেছেন। অনেক মেহনত করে আপনি জিরো থেকে হিরো হয়েছেন। হ্যাঁ বলেছি। আর এই কথা তো আকাশে চন্দ্রের সূর্যের মতো সত্যি। তাহলে আপনার বাবা এলো কোথা থেকে? আমার বাবা কোথায়? বাইরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। পরিচয় জানতে চাইলেই বললো আপনার বাবা। আরে শুনে তো আমি একেবারে পরে কি মরি, পরে খবরটা দিতে আপনাকে ছুটে এলো। Shut up! বলবো কথা কালকে জঙ্গলি জানোয়ার সেই কিনা আমার বাবার পরিচয় দিয়ে। মুখে লাগাম দিয়ে কথা বলবেন স্যার, কারণ বাবা জঙ্গলি জানোয়ার হলে ছেলে কিন্তু মানুষ হয় না। বাধু আর ইউ, আমি আগেও বলেছি, আবার বলছি, আমি আপনার বাবা। Shut up! আর একটা বাজে কথা বললে তোমায় আমি গুলি করে মারবো। কেন গুলি করবেন? কি অন্যায় আমি করেছি? আমি তো কোনো মিথ্যে বা ভুল বলিনি। আমি শুধু আপনারই বলা কথাগুলো বলেছি। তাহলে আপনার গুলি খেয়ে আমাকে মরতে হবে কেন? মিথ্যের বেশ বড় জাল বেঁধেছে মনে হচ্ছে, তাই এসব আবন্ত কথা বলার পর তোমার গোলার জোর এত বেশি? না স্যার,
আপনার মতো মহান মানুষকে মিথ্যার জালে ফাঁসানোর সাধ্য কোনোটাই আমার নেই। আমি শুধু আপনারই বলা কথাগুলো আপনাকে মনে করিয়ে দিতে চাই। আমার কথা কি বলতে যাও তুমি বলো। শুনুন স্যার, আপনি হরিদপুর গ্রামের সবচেয়ে ধনীমানি জ্ঞানী ব্যক্তি। সবাই আপনাকে মেনে চলে, আবার তেমনি ভয়ও করে। তাদের সেই দুর্বলতা কাজে লাগিয়ে এখানকার সমস্ত নেতাদের হয়ে ভোট প্রচার করে বুথ দখল, সন্ত্রাসবাজি, বোমাবাজি করে তাদেরকে জিতিয়েছেন। আর সেই সুবাদে অনেক নেতা মন্ত্রী আপনার হাতের মুঠোয়। নিজে নেতা বা মন্ত্রী না হয়ে তাদের চেয়ে অনেক বেশি সুখ সুবিধা ভোগ করে চলেছেন। আজ এখানে আপনার বিনা অনুমতিতে একটা গাছের পাতাও নড়ার সাহস পায় না। তাহলে তুমি এসব কোথায় নেই? কখন খুঁড়ির জন্য তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান করো? স্যার, ওই ভোট প্রচারের সময় ওই রাস্তার ভিখারিকে পর্যন্ত ডেকে বলেছিলেন, বাবা আমি তোমাদের ছেলের মতো, তাই ভোটটা আমার প্রার্থীকেই দিও। আজ সেই ভিখারি এসে যদি আপনার সামনে দাঁড়িয়ে আপনার বাবা বলে পরিচয় দেয়, তাহলে আপনাকে অপমান করা হবে কেন? কথা তো নয়, যেন মধু মধু, যেন জামাই বাবুর সামনে একটা আয়না তুলে ধরেছে। যাই বলুন জামাই বাবু, আপনার বাবার কথার কিন্তু লজিক আছে। তুমি চুপ করো ব্যর্থ। এই যে শুনো মিস্টার, তাই তুমি কি সেই ভিখারিদের মধ্যে পড়ো? উনি কি বলছেন স্যার? আমি তো জন্ম ভিখারি, তবে হ্যাঁ ওই ভিখারি ইউনিয়নের সেক্রেটারি। এই তোমার পোশাক আশাক দেখে মনে হচ্ছে তুমি নবান্নের কোনো অফিসার। হবে না কেন স্যার? আমি এই বর্তমান যুগের ইন্টারনেট ডিজিটাল গ্র্যাজুয়েট ভিখারি আমি। তাই আমার ভিক্ষার রেট 1000 টাকা। 1000 টাকা? তুমি ভিখারি না ডাকাত? 1000 টাকা চাইলে যদি আমি ভিখারি হই, এই ডাকাত হই, তাহলে যারা ব্যাংকের ওই হাজার হাজার কোটি টাকা মেরে নিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছে তাদের আপনি কি বলবেন স্যার? দিয়ে দিন জামাই বাবু, দিয়ে দিন। 1000 টাকা তো আপনার হাতের ময়লা। তাছাড়া আপনার বাবা যা শুরু করেছে, এরপর হয়তো আপনার কাছা ধরে টানবে। দেব, নিশ্চয় দেব। তার আগে বলো তো তোমার নাম, ধাম আর সঠিক পরিচয়টা কি? কারো কেউ নই কো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই কো আমার, শুনুন মহাশয়। কারো কেউ নই কো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই কো আমার, শুনুন মহাশয়। কারো কেউ নই কো আমি। ও, তার মানে তুমি ভিখারির ছদ্মবেশে একজন সমাজ বিরোধী গুন্ডা। তা আপনি বলতে পারেন স্যার, কারণ আপনার মতো মহান মানুষের কাছে আমার পরিচয়, এর বেশি আর কি হতে পারে বলুন? যাক, ওই ভিক্ষের 1000 টাকাটা দিন। না না, তোমাকে ভিক্ষে দিয়ে আমি এই সমাজ সংসারটাকে দূষিত করতে পারি না, এই দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিতে। অবশ্য ঠিক, জামাই বাবু একজন দেশ অবরণ্য সমাজ সেবক, যেমন দেশে সমাজ সেবকের ছড়াছড়ি আর কি। হরিপদ, তুমি দয়া করে একটু চুপ দিবে? আরে আমি চুপ করলে তো আর সত্যিটা মিথ্যে হয়ে যাবে না জামাই বাবু, কারণ আমি তো দেখছি 4 আনার খুদে নেতা হতে পারলেই নামের আগে সমাজ সেবক বসে। এত সত্যি কথা কেন বলেন হরিপদ বাবু? মার খাওয়ার জন্য পিঠ সরসর করছে বুঝি? কি তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? তোমার তো আমি অনেক আগেই বলেছি। আমি ওসব কথার কোনো গুরুত্ব দিই না স্যার। টাকাটা পেলে আমি এখনই এখান থেকে চলে যাব। দিয়ে দিন জামাই বাবু, দিয়ে দিন, নইলে কেঁচো কুড়তে কেউ বের হলে সামাল দেবে কে? দেব, তবে তার আগে বলো তো তোমার নাম ধাম সঠিক পরিচয়টা জানার পর দেব। জেনে নেবেন স্যার, ওই সন্ধ্যায় আপনার বাগান বাড়িতে আপনার ছেলের সাথে মদ খাওয়ার সময় আমার সঠিক পরিচয়টা জেনে নেবেন। জামাই বাবু, এ বেটা অনেক ঘাটের ঘাটেল। এগিয়ে যাও ভাইয়া, এগিয়ে যাও। শুধু মনে রাখো, ডুবে যদি তরি
ভাঙে যদি হাল, সাথে আছি তব আমি হরিদাস পাল। হে হে হে। আহে ছোকরা, এই নাও তোমার 1000 টাকা, কিন্তু মনে রেখো তোমার সঠিক পরিচয়টা। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। मेरा देश मेरा मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन। इसके बाद सिनर है मेरा तन मेरा मन। कैसे किंभूत के महाकार अगंत, তার চাল চলন কথাবার্তা সব কিছু রহস্যে ঢাকা। কে আমার সার্কাসের কোনো জোগাড় টোকার? এখন তো সার্কাস ভালো চলে না, তাই ভিক্ষে টিক্ষে করে পেট চালাচ্ছে আর কি। বোকার মতো কথা বলো না হরিদাস। পাখিদের জ্বালায় মারা গেল, সে কখনো ঘাস খায় না। আর ও যদি সার্কাসের লোক হতো, এমন বুদ্ধি কৌশল করে এই 1000 টাকা নিয়ে যেতে পারতো না, আর ওর মুখে থাকতো না আমার বুদ্ধি কোথার ফুলঝুরি। তাহলে কি আমি ওকে ফলো করবো জামাইবাবু? দেখি ও বেটা কোথায় যায়, কি করে। থাক, তোমার আর কিছু করতে হবে না, কারণ তোমার মতো ভালকে দিয়ে যে কোনো কাজই হবে না, এই বিশ্বাস আমার নির্ভুল। বেশ, আপনি যখন আমায় ভাঁড়ি বললেন, তখন আমিও প্রমাণ করে দেব যে আমি কুমোর বাড়ির ভাঁড় নই, আমি গোপাল ভাঁড়, যে তার বুদ্ধির জোরে অনেক সাধ্য সাধন করতে পারে, অনেক সাধ্য সাধন করতে পারে। কে 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 ওই রহস্যময় যুবক যে আমার হৃদয় বৃক্ষে বসে ওরা বৃক্ষটাকে নড়িয়ে দিয়ে গেল? গত 40 বছর ধরে যা কেউ পারল না, সে কি পারলো একটা নাদান বালক? কিন্তু ও জানে না যে আমি কৃষ্ণকালীর সেবক, তাই তো কখনো বাজাই প্রেমের বাঁশি, আবার কখনো ধরি হত্যা লীলার রশি। আরে মূর্খ, যদি তোর কন্যার রশি ধরতে হয়, সেদিন তুই বুঝবি আমি কত সুন্দর, কত ভয়াল, কত ভয়ঙ্কর। ড্যাডি, ড্যাডি তুমি এরকম রাকাদের মতন হাসছো কেন ড্যাডি? তুমি না কৃষ্ণকালীর ভক্ত? সেই জন্যই তো আমি কখনো হাসি, আবার কখনো কাঁদি, আবার কখনো চোখের জলের অর্ঘ্য দিয়ে মাকে ডেকে বলি, মা গো মা, তুই দশ ও দেশের মঙ্গল কর মা, মঙ্গল কর। হাউ ফানি! সত্যি তোমার উপরে শ্রদ্ধা ভক্তিতে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খায়? তোমার অনুমতি ছাড়া নাকি এই গ্রামের গাছের পাতা একটা নড়ে, তবু কেন তোমার এই ভিখারি বেশ ড্যাডি? কতটুকু ত্যাগ করতে পেরেছি রে মা, আজও তো আমি সারা জীবন কাটিয়ে সংসারের কারাগারে আবদ্ধ হয়েছি। তবে কৃষ্ণকালীর ভক্ত আমি, তাই আমার অর্থ লোভ লালসার সুরনারীর সিংহাসন আমাকে বেশি দিন এই সংসার কারাগারে আবদ্ধ রাখতে পারবে না। ড্যাডি, ওই কৃষ্ণকালীর টানে একদিন আমি এই সমাজ সংসার সব কিছু ছিনিয়ে নিয়ে না মানে সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে যাব। ড্যাডি আমার সাধ না মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরাইয়া যায় মা। আমার সাধ না মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরাইয়া যায় মা। সত্যি ড্যাড সাধারণ মানুষ তো নয়, যারও কোনো আশ্রমবাসী শিব মহারাজ। তাই তো আমি গর্বিত এমন একটা দেবতুল্য মানুষের মেয়ে হয়ে জন্মেছি। কিন্তু ড্যাডির চাওয়া পাওয়ার সাথে আমি নিজেকে কেন মিলাতে পারি না? কেন আমার শিক্ষা, আমার রুচিবোধ সবসময় অন্য খাদে বইতে চাই? কেন ড্যাডির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তারা যেন বলতে চাই ऐसी दीवाने हैं देखी नहीं
जाने जना दीवाना तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया, नाम रख दिया, तेरा नाम रख दिया। तूने पहली नजर में सनम मेरे दिल को चुराया, तूने पहली नजर में सनम मेरे दिल को चुराया। कोई दुनिया से ये पर आए मुझे अपना बनाया, सीना दी है मुझे अब तेरा इंतजार, हर घड़ी है तुझे अब तेरा इंतजार। ऐसी दीवानी है देखी नहीं कहीं मैंने, इसलिए जाने जना दीवाना। লেডিস এন্ড জেন্টলম্যান, এ হরদেবপুর গ্রামের সভ্য শিক্ষিত অভিযাত্রী বনেদি পরিবারে উচ্চান্ত স্থান্ত শ্যামসুন্দর ভুবন গ্রামে আবাল বৃদ্ধ বনিতা যে বাড়ির প্রতি শ্রদ্ধায় মাথা নত করে, যে বাড়ির মানুষ দেয় দেব মন্দিরের মর্যাদা, সে বাড়ির অন্দরে চলছে লগ্ন পাশ্চিত্য সভ্যতার উলঙ্গ নৃত্য, যা দেখে আমি নিজেও বুঝে উঠতে পারছি না যেটা বাড়ি না মন্দির না কলকাতা শহরের বারকাম হোটেল। খুলে ফেল তোর চোখ থেকে ওই বিলেতি রঙিন চশমা, তাহলে তুই ভালো করেই বুঝতে পারবি এটা পশ্চিমবঙ্গের বদকৃষ্ণ গ্রাম হরিদরপুর, যেখানে তুই জন্ম নিয়েছিস এবং কাটিয়েছিস অনেকগুলো বছর। তাহলে সেই রূপ রসকন্দ কোথায়, কোথায় হারিয়ে গেল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মন প্রাণ জোড়ানোর কবিতার বাণী? বুক পুরা মধু বঙ্গের বধূ জল নিয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে। মনে রাখিস শ্রদ্ধা, তুই কিন্তু বিলেতে গেছিলি বিজনেস ম্যানেজমেন্ট পড়তে, তুই কিন্তু অন্যের কবিতা চুরি করে কবি হতে যাসনি। তোকে দেখে তোমার সব তাল গোল পাকে যাচ্ছে রে সিমি। তুই কি আমাদের ছোট্ট বোন যে আমাদের দু ভাইয়ের কপালে চয় চন্দনা ফোঁটা দিয়ে ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করে বলতিস? বলতাম ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই। সেই তোর মুখে আজ লগ্ন বসত সঙ্গীতের তালে উত্তম নৃত্য, আর পরনে থাকছো না থাক, তোর এই দাসরিক গিরিটা অন্য কোথাও দেখে তুই হাততালি নিস। সিমি ইয়েস, আমি পরিবর্তনশীলের সাথে যুব সমাজের সাথে তাল মিলিয়ে চলতে অভ্যস্ত সিমি সামন্ত, তাই তোর মতন বিলেত ফেরর অথচ গাইয়া বাঙালি নই। তোর সেই পরিবর্তনশীল জগতে তুই কি শুধু এলাকায় বদলে গেছিস নাকি সমাজ সংসার অর্থাৎ এই গ্রামটা বদলে গেছে? ঘুরে দেখে হয়, তুই ঘুরে দেখে হয়, তাহলে খুব ভালো করে বুঝতে পারবি যে সেই তোর ছোটবেলাকার স্বপ্ন দেখা এদো পচা ওই ডোবাবর্তী গ্রাম আজ কত কত ঝকঝক করছে, নিত্য লাইটে চকচক করছে, আর সেই সঙ্গে বদলে গেছে এখানকার মানুষগুলো। তোর মতো পাশ্চাত্যের পাক গায়ে মেঘে সভ্যতার সাথে গা ভাসিয়েছে এই তো। সিমি, মানুষ বিদেশে যায় সে দেশের শিক্ষাটুকু গ্রহণ করতে, তোর মতো নিজের জন্মভূমিকে মাকে ভুলে সন্তান ভরা থেকে পদ সেবা করতে নয়। তোর এই জ্ঞান গল্পগুলো তুই বন্ধ করে তুই ভালো করে শোন। ওই পাশ্চাত্যের ওই নগ্ন হাওয়াতে এখন গ্রামগঞ্জের মানুষের মধ্যে ছড়িয়ে গেছে, আর তার থেকে তুই নিজেকে কিচ্ছুতেই সরিয়ে রাখতে পারবি না। তার মানে তুই কি বলতে চাস? আরে ছোট্টা, ওই রাতে মায়ের কণ্ঠে ঘুম পাড়ানি গান শুনে ঘুমিয়ে পড়া, সকালবেলা কোকিলের ডাকে ঘুম থেকে ওঠা,
আর সবুজ সবুজ আনন্দে ওই ভাদু টুসুর গান আজকাল এই গ্রামগঞ্জের থেকে হারিয়ে গেছে। তার বদলে এসেছে প্রতিটা অন্যায়, অত্যাচার আর খুন ধর্ষণ। কিন্তু এসব করছে কারা? যারা সমাজের মাথা, যাদের কোটি কোটি টাকা, যারা যারা হাসপাতাল স্কুলের পরিবর্তে তারাই এই দেশের কবর কি সেই অশুভ শক্তিকে পরাস্ত করে সব শক্তি রপ্তম সূর্যকে সজন গগন উদিত করার জন্য আমাদের উচ্চ শিক্ষা। কিন্তু যদি আমরা অবগত সাথে গা ভাসিয়ে দিই, ছোদ্দা 7 মণ তেল হয়তো পড়বে, কিন্তু রাধা নাচবে না। নাচাতে হবে রে বোন, নাচাতে হবে। স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রাম মোহন রায়, নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশের মানুষ আমরা, তাই পারবো না। সপ্তাহটা আমাদের মধ্যে নেই, থাকতে পারে না। তাদের আদর্শ বুকে নিয়ে এই হরদেবপুর গ্রামে বুকে জ্বালা দেবে শাশ্বত বাংলার গানের প্রদীপ। সকলে মিলিত চেষ্টা দিয়ে হবে। ভারত আমার ভারত বর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারত বর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমার লোভিয়া জন, ধন্য হয়েছি ধন্য গো। ধন্য হয়েছি ধন্য গো। ধন্য হয়েছি ধন্য গো। চলে যাবি? কিন্তু কোথায় যাবি, কেন বা যাবি, তা তুই আমায় বলতে পারিস? অর্থহীন কেন উত্তর আমার জানা নেই দাদা। তাই বলে আমাদের সুখে সংসারটা যখন বিপদ সমুদ্রের জলে নেমা জলে ভাসছে, ওই ভাসতে ভাসতে একদিন অতল তলে তলিয়ে যাবে দাদা। সেদিন কোনো বিপদের কুল কিনারায় পাবে না। যাকে বুকিয়ে জড়িয়ে ধরে আওয়াজ করে লাভ কি? জীবনটা ব্যবসায় যাওয়া দেখাতা নয় যে লাভ লুস্কানের হিসেব কষবি রে ভাই। মাত্র কয়েকদিন আগে বোনটা ওই আত্মীয়দের হাতে খুন হলো, আর এই সময় তুই কিনা বাড়ি ছেড়ে চলে যেতে চাইছিস? হ্যাঁ হ্যাঁ চাইছি। ওই সাগরিক ঠিকই বলেছে। এই বর্তমান দেশের যা অবস্থা, তাতে চুরি ডাকাতি খুন ধর্ষণ কোনো কিছুরই কিনারা হবে না। বলরাজ, কি বলছিস তুই? ঠিকই বলছি দাদা। এই দেশের পুলিশ প্রশাসন, নেতা মন্ত্রী আমলা সবাই টাকার তালে নাচছে। মোটা অঙ্কের টাকা ঘুষ খেয়ে হয়কে নয় করে দিনকে রাত করছে। তাহলে আমাদের মতন রিক্ত মানুষদের সুবিচার কোথায় পাবে দাদা, বলতে পারো? তাহলে কি করতে চাস তুই? এই সংসারের বুক থেকে অনটনে জগৎ দলে পাথরটাকে ধরাতে ওই সামন্ত স্টিল প্ল্যান্টের ম্যানেজার পোস্টে সাগরিক সামন্ত দেওয়ার চাকরি আমি করব। আজই হরিদেবপুর ছেড়ে আমি কলকাতায় চলে যাব। বাহ বাহ বাহ, বারে বারে বাংলার অবক্ষয় যুব সমাজ, বাহ! তোমাদের এই মেয়ের চর্মহীন নগ্ন ওই নরকঙ্কাল দেহগুলো দেখে আমার চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। নিভে গেছে বর্দা তোমাদের অবজ্ঞা, অবমান আর বঞ্চনার লাথিকে। এই এক টুকরো আগুনের ফুলকি আর ছায়ে পরিণত হয়ে গেছে বর্দা। কোথায় বলছিস কেন বল? আমরা তো তোমরা আমার গুরুজন বর্দা, তাই তো তোমাদের বোনকে এক মিথ্যের অন্ধকারে রেখে এই সংসারের বুকে এক সত্যের মেকি সত্যের প্রদীপ চালতে চেয়েছিলে। জানে বললা, তুই বিশ্বাস কর, তোকে লুকিয়ে আমরা এই দু ভাই কখনো কোনো কাজ করিনি, আর আজও তা করতে চাই না। তাহলে চুমকির মৃত্যুর খবরটা আমার কাছে পৌঁছলো না কেন? কেন শয়তানের গুলিতে ছাড়া যাওয়া তার নীরব নিথর দেহটাকে নিঃশব্দ শ্মশানে পুড়িয়ে দিলে? কেন তার জন্য আমাকে চোখে দুপুরে জল ফেলতে দিল না বর্দা? কেন ফেলতে দিল না? আসলে তখন তোর সবে পরীক্ষা চলছিল, তাই আমরা চাইনি ওই মৃত্যুর চুমকির খবরটা দিয়ে তোর সারা বছরের পড়াশোনাটা নষ্ট হয়ে যাক।
পড়াশোনা, পরীক্ষা, রাশি রাশি টাকা, চাকরি। ছোটদা, যে সমাজ সংসারের পরীক্ষায় যাহা ফেল হয়ে গেছে তাকে পড়ার বইয়ের কয়েকটা মরা অক্ষর পরীক্ষায় শিখিয়ে শিক্ষিতা করে কি এমন মহার্ঘ বস্তু হাতে পাবি রে ছোটদা? কিন্তু তুই তো মামার বাড়িতে পড়াশোনা করছিলি, হঠাৎ এই দুঃখ সংবাদ পেলাম কি করে, কেমন করে জানতে পারলাম? তাই তো, যার কেউ নেই বড়দা তার ভগবান আছে। তাই তো কোনো এক মানুষরূপী ভগবান তার সেলফোন থেকে আমাকে এই সংবাদটা জানায়। আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি, তারপর সংবাদ নিয়ে জানলাম। কোনো লাভ নেই রে ফুলকি। বর্তমান সমাজ ব্যবস্থা চুমকির কোনো মৃত্যুর কুল কিনারায় হবে না। ওই শয়তানরা পাবে না তাদের মহাপাপের সাজা। ও তাই বুঝি শয়তানের সঙ্গে হাত মিলিয়ে এই মরা সংসার সমুদ্রের বুকে তুই চোখে জোয়ার আনতে চলেছিস, তাই না রে বড়দা? তাই তার দেওয়া চাকরি করতে তুই তার সাথে যাচ্ছিস? ফুলকি, কি বলছিস তুই? ওই শাগনিক সামন্ত একটা বড় লোকের বকে যাওয়া একটা কুলাঙ্গার সন্তান, খুন রাহাজানি সব শয়তানি, তার এমন কোনো কাজ নেই তা পারে না। যে যার কাছে মানুষের শয়তানি জীবনের অত্যাচার পাপাচার যার আতুর ঘর। চুপ কর, যা বুঝিস না তা নিয়ে তুই তর্ক করিস না। ওই শয়তানি যে যাদের সঙ্গেই করুক, আমাদের সঙ্গে তো আর করেনি। ঠিক বলেছিস, তাই তো তার পাপের অন্ন আজ তোর কাছে মহাপ্রসাদ বলে মনে হচ্ছে। কিন্তু ছোটদা, এখনো পর্যন্ত চুমকির খুনের কোনো কিনারা হয়নি। ওই শাগনিক সামন্তই যে চুমকির খুনের সঙ্গে জড়িত নয়, এ তুই হলফ করে বলতে পারবি? এর কথা কি বলছিলে বল? তা কি কখনো সম্ভব? কেন সম্ভব নয় বাবা বড়দা, কেন সম্ভব নয়? মানুষ চুরি করে পেটে দেয় কিংবা বেকারত্বে জ্বালায়, কিন্তু মানুষ যখন খুন করে সে নিজের স্বার্থকে চরিতার্থ করতে, নয়তো কোনো একটা বড় স্বর্গে আঘাত লাগলে। কিন্তু চুমকির যে কতটুকু ক্ষমতা তুই কি বলতে পারবি? আর তারাই বা ওর উপর প্রতিহিংসার প্রয়োজন করে সেটা বোঝার মতো মনের অবস্থা তোর এখন নেই রে ছোটদা। কারণ নদীর দেওয়া রঙিন চশমা পরে তুই গোটা পৃথিবীটাকে তুই রঙিন দেখছিস, ভুলে গেছিস বোনের জ্বালা যন্ত্রণা ব্যথার কথা। হ্যাঁ ভুলে গেছি, আর একদিন তোদেরকেও ভুলিয়ে দেবো। কারণ জ্বালা যন্ত্রণা যে এই মনের মধ্যে লালন পালন করছে ছোটদা, তার পরিধি বাড়ে কিন্তু কোনোদিন কমে না। তাই অর্থ নামক মলম দিয়ে আজ আমি সেই যন্ত্রণা উপশম করতে চললাম। মা গো, তোমার তো দায়িত্ব আমি পালন করতে পারলাম না মা। তোমার এই অক্ষম অপদার্থ সন্তানকে তুমি ক্ষমা করো মা। বড়দা তুমি ভেঙে পড়ো না, বড়দা ভেঙে পড়ো না। এই সমুদ্র নামক সংসারে তুমি যে নৌকার মাঝি বড়দা, যে কোনো ঝড় ঝাপটাকে শক্ত হাতে হাল ধরে এই নৌকাকে চালিয়ে নিয়ে যায় যে তোমার কর্তব্য। কিন্তু সেই দায়িত্ব আমি কেমন পালন করব রে ফুলকি? ওই দুরন্ত কাল বৈশাখীর দাপট দেখিয়ে ওই সংসার নৌকার যাত্রীরা যদি একে একে পালিয়ে জীবন বাঁচার চেষ্টা করবেই তো বাবা, এটাই তো যুগ ধর্ম। এই ঘোর কলিযুগে এর চেয়ে বেশি আশা করাটাই তো ভুল। কিন্তু মাসিমা, অনেক ত্যাগ তিতিক্ষা, দুঃখে কষ্টে গোড়া এই সংসারটাকে নিয়ে আমি যে অনেক স্বপ্ন দেখেছিলাম মাসিমা। এই জগতে সবার সব স্বপ্ন যদি সত্যি হতো তাহলে এই সংসারগুলো স্বর্গে পরিণত হতো, কিন্তু না, তা হবার নয় অভি। স্বার্থ, লোভ, লালসা এই সংসারকে আস্তে পিস্তে জড়িয়ে ধরে। কে তুমি মা? আপনি আমাকে চিনতে পারছেন না? আমি ফুলকি, চুমকির যমজ বোন। চুমকির মৃত্যু সংবাদ পেয়ে আজই আমি মামার বাড়িতে ভুল করেছিস। এখানে আসা তোর উচিত হয়নি। ওরে, যে চলে গেছে তাকে তো আমরা আর ফিরে পাবো না, অপরাধীর কেশাগুলো স্পর্শ করতে। এই হরিদেবপুর গ্রাম এখন বদ্ধভূমিতে পরিণত হয়েছে। শ্মশানে বসেই তো সব সাধনা করতে হয় মাসিমা। বড়দা যা করতে পারেনি, ছোটদা যার ভয়ে মুখ লুকিয়ে পালিয়ে গেছে, সেই কাজের দায়িত্ব যে আমাকে মাথায় তুলে নিয়ে আমার বোনের প্রতিবাদ করতে হবে। বড়দা, ওই চিন্তা তুই মাথায় আনিস রে বোন। ওরে ফুলকি,
আমি এক বোনকে হারিয়েছি, তোকে হারিয়ে আমি আর সর্বহারা হতে পারবো না রে বোন। ভয় পেও না বর্দা, ভয় পেও না। আমি চুপকি নই, আমি ফুলকি, আগুনের ফুলকি। আমার যার একটা টুকরোতে যে কোনো অন্যায় অত্যাচার পাপাচারকে পুড়িয়ে একেবারে ছাই করে দেবে। কিন্তু মা, তুই মনে রাখিস যে তুইও একটা মেয়ে। এই সমাজ, এই সংসার কাগজে কলমে মেয়েদের সমান অধিকার দিলেও মেয়েরা কিন্তু আজও পরাধীনতার বন্দী হয়ে আছে নাগপাশে। সেই নাগপাশ তো নিজেদেরকে ছিন্ন করতে হবে মা, ছিনিয়ে নিতে হবে নিজেদের অধিকার, নিজের রক্ষাকর্তা হতে হবে।